এবার সেই আমার ভ্রাতৃতুল্য এবং সত্যিকার অর্থে পঞ্চম ভাই ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার, উনি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আজকের এই এত অর্গানাইজড প্রোগ্রামের জন্য কার্তিক দাকে আমার অন্তর থেকে প্রণাম এবং নমস্কার জানাই। দাদা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। ছোট্ট করে বলি যে আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা এখনও সেরা হতে পারিনি। কার্তিকদার যে পর্যায়ে হিউম্যান বিইং, এটা আমার পূর্ববর্তী বক্তা উনি বলে গেছেন, হয়তো 100 বছরেও ওনার মতো হয়তো হিউম্যান বিইং তৈরি হবে না। আমার ধারণা এইরকম হিউম্যান বিইং হয়তো পুরা মানব গোষ্ঠীতে ক্ষণজন্ম হিসেবে থাকবেন। আমার পূর্ববর্তী কয়েকজন বক্তা মিস্টার কিশোরী মোহন, মিস্টার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন এবং মিস্টার মাদাস ব্যানার্জি অনেক ভালো ভালো কথা বলে গেছেন। আমি অবশ্যই কিছু কথা মিস করে গেছি আমাদের ডক্টর শাহাবুদ্দিন ভাইয়ের। তো ওনাদের বক্তব্য শুনে যেটা মনে হলো, আমরা আসলে খুব অল্প জ্ঞান নিয়ে আসলে জীবনযাপন করতেছি। ওনাদের প্রত্যেকটা কথা আমাদের পরবর্তী জীবনে চলার পথে অনেক বেশি পাথেয় হিসাবে বিবেচিত হবে। আমার ছোট্ট একটা সাজেশন আছে সবার উদ্দেশ্যেই, সাজেশন বলাও ঠিক হবে না হয়তো। সেটা হচ্ছে যে আমরা যারা হিউম্যান বিইং ভালো হতে চাই, যেমন মিস্টার ব্যানার্জি উনি বলে গেছেন যে আগে ভালো মানুষ হতে হবে। আমরা এখন কম্পিটিশনটা আসলেই অনেকটা কে ভালো ডাক্তার হবে, কে ভালো উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম পর্যায়ে চলে গেছি, কিন্তু আমরা কেউ ভালো মানুষ হতে চাই না। তা আমি একটু বলবো যে ভালো মানুষ হওয়ার জন্য বেশ কিছু এলিমেন্ট আছে। তার মধ্যে সুনির্দিষ্ট কিছু এলিমেন্ট যদি আমরা এক্সারসাইজ করি, তাহলে ভালো মানুষ হওয়ার সুবর্ণ সুযোগ আছে। তার মধ্যে একটা ওয়ান অ্যান্ড অনলি এলিমেন্ট হচ্ছে লোভ ত্যাগ করতে হবে। শুধু লোভ ত্যাগ করে একটা মানুষ ভালো হওয়ার সুযোগ আছে, আর কোনো কিছু লাগবে না, শুধু লোভ, যে কোনো প্রকার লোভ, সব পর্যায়ে লোভ আছে। এই প্রত্যেকটা জায়গা থেকে লোভ যদি ত্যাগ করা যায়, তাহলে ভালো মানুষ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আর আমি কার্তিকদার ব্যাপারে আর কি বলবো, কার্তিকদা এত ইনকম্প্যারেবল, ইউনিক, এরকম কিছু ওয়ার্ড আছে যেটা শুধু কার্তিকদার সাথেই যায়। আমার দেখা অনেক ভালো মানুষের মধ্যে কার্তিকদা শ্রেষ্ঠ একজন ভালো মানুষ। আমার সাথে ওনার দীর্ঘদিনের পরিচয়, এবং উনিও কিন্তু আমার টিচার মিনস হচ্ছে যে আমি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছিলাম সেই 2007-08 সালের দিকে, তো তখন আমি আর উনি আমার ডিপ্লোমা শেষ করার পরে, মানে অ্যাস্ট্রোলজির উপরে ডিপ্লোমা শেষ হওয়ার পরে আমি আর দাদা একদিন গিয়েছিলাম ইন্ডিয়াতে। ফেরার সময় উনি আমাকে এই প্ল্যানেট পজিশনিং যে হয়, যে ছকের মধ্যে প্ল্যানেট পজিশনিং করা, এটার হিসাব, অ্যাস্ট্রোলজিক্যাল যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে, এই বিষয়গুলো উনি কিন্তু আমাকে একদম মানে নিখুঁতভাবে শিখিয়ে দিয়েছে। তো উনিও কিন্তু আমার টিচার, এবং আমি যদি এখনও পর্যন্ত আমার সাথে যাদের সামান্য যোগাযোগ বা খাতির আছে, এখনও পর্যন্ত কেউ যদি আমার কাছে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে কেউ যদি সহযোগিতা চায়, তাহলে আমি সঙ্গে সঙ্গে কার্তিকদাকে ট্রান্সফার করে দিই। কারণ হচ্ছে ওনার মতো এত সৎ নিষ্ঠাবান ব্যক্তিত্ব আমার আসলে দেখা হয়নি। আই এম সো ফরচুনেট যে ওনার মতো একজন ব্যক্তিত্বের সান্নিধ্যে বসবাস করতেছে। তো সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকেন। পরবর্তী বক্তাদের প্রত্যেকটা কথা আমার কাছে খুব মানে হৃদয় হরণকারীর মতো লেগেছে আর কি, মনোগ্রাহী, মাইন্ড ব্লোয়িং যেটাকে বলি। এবং পাশাপাশি চেষ্টা করব ওনাদের এই উপদেশগুলো আরও কীভাবে আত্মস্থ করা যায় সেই চেষ্টা করব। সবাইকে শুভকামনা। ধন্যবাদ ইঞ্জিনিয়ার অংশুমান মালাকার মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী কিশোর কুমার চক্রবর্তী মহোদয়কে। আসলে অনেক দূর থেকে আসছি গুরুগৃহে আর কি। তো এখানে উপস্থিত সুধী সকলকে আমার শুভেচ্ছা এবং প্রণাম দিয়ে শুরু করছি আমি।
আসলে আমি একটা কথা নিয়ে শুরু করতে চাই। আমরা লালনের একটা গান নিয়েই শুরু করি। যদি তরিতে বাসনা থাকে তবে গুরু সঙ্গ ধরো, নাকি? তার মানে তরি মানে কি? অন্তর, রাইট? তো অন্তরে যদি কারোর বাসনা থাকে তাহলে সে কি ধরবে? গুরু ধরবে, রাইট? তা আমাদের সেই গুরুটা কে? ডক্টর কেসি পাল। সবাই একটু হাতে তালে তার জন্যে। তো যাই হোক, আমি অনেক সুন্দর বক্তব্য দিতে পারি না। আমি অনেকে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে গেল এখানে, আমি মন দিয়ে শুনছিলাম। আমি শুনতেই পছন্দ করি বেশিরভাগ। আমার যতটুকু ছোট ধারণা আছে অ্যাস্ট্রোলজির উপরে, সেটা হচ্ছে আমি অ্যাস্ট্রোলজির খুব একজন প্রেমিক, কিন্তু স্টাডি করি না কখনো। তবে চেষ্টা করি এই সম্পর্কে নিজেকে কিছু আত্মস্থ করার আর কি। অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক আগ্রহী শ্রোতা আছে, অনেকে আসছেন এখানে। আমি জানি না কতজন শিক্ষার্থী আছে এবং প্রকৃত জ্যোতিষ জিনিসটা কি তারা প্রকৃত পক্ষে তার যে ডেফিনেশন বা ব্যাখ্যা জানে কিনা আমি সেটাও জানি না হয়তো বা। তো নর্মালি আমরা জ্যোতিষ বলতে যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে যে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে বিভিন্ন গ্রহের যে প্রভাব মানুষের শরীরে বিরাজমান এবং সেটার উপরে মানুষ যে গতিবিধি নির্ধারণ করা হয় সেটাই কিন্তু একটা জ্যোতিষ। এটা জ্যোতিষকে অনেকে শাস্ত্র বলে, অনেকে বিজ্ঞান বা সায়েন্স বলে থাকে। এখন এই জ্যোতিষ কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। অনেকে, আমি জানি না সেটাও জানে কিনা, দেখা গেছে নাট্য জ্যোতিষ নামে একটা জ্যোতিষ আছে, যেখানে হয়তো কি কি কাজ করতে হয় সেটা তাদেরকে একটু জানতে হবে। এক ধরনের জ্যোতিষ আছে, সেটা হচ্ছে জন্ম জ্যোতিষ। অনেকে হয়তো জন্মের ছক দিয়ে অনেকে জ্যোতিষ নির্ধারণ করার চেষ্টা করে থাকে। আবার আছে মুহূর্ত জ্যোতিষ। অনেকে দেখা গেছে বিভিন্ন ক্ষণ কাল বিভিন্ন দেখে দেখা যাচ্ছে সেই মুহূর্তটাকে নির্ণয় করে তার জীবনের পরে কী ধরনের প্রভাব পড়তে পারে সেই ধরনের জ্যোতিষ তাকে তৈরি করতে হয়। আবার এক ধরনের জ্যোতিষ আছে, এটা হচ্ছে সায়েন্টিফিক্যাল অ্যাস্ট্রোলজি আর কি, যেটাকে বলা হয় মানে ওই যে আমাদের ডাক্তার আছে একজনকে যেন ডাক্তার আর কি। তো অনেক জ্যোতিষ আছে যারা শারীরিক কন্ডিশনও বলে ফেলতে পারে। আরেকটা আছে সেন্স বা হিউম্যানিটি সায়েন্স, যেটা আর কি অনেকে, আমি জানি না যে এটা কীভাবে রিড করতে হয়। তবে কিছু মানুষ আছে যে অনেকক্ষণ হয় যে গেস করে অনেক কিছু বলে ফেলতে পারে। অনেকে হাতের ছক দেখে, অনেকে হয়তো মুখ দেখে, অনেকে নাম শুনে। তো এগুলো এমন একটা জিনিস আমরা নর্মালি দেখি আমাদের এখানে অনেক মেডিকেল ডক্টর আছে, কিন্তু তার কাছে হঠাৎ করেই যদি একটা পেটে ব্যথার রোগী যায়, সে কিন্তু প্রকৃতপক্ষে জানে না যে ওর পিত্তথলিতে একটা পাথর থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, বা প্রাথমিক একটা ট্রিটমেন্ট কিন্তু সে দিয়ে তারপরে তো পরীক্ষা নিরীক্ষা করার পরে পরবর্তীতে তার পরবর্তী ডাক্তারের কাছে ট্রান্সফার করা হয়। তো অনেকক্ষণ আছে যে কেউ আবার আছে একটু জেদ করেই ট্রিটমেন্টটা করে, এতে রুগীর আরও খারাপ হতে থাকে আমার মনে হয়। ঠিক আছে, অনেক ডক্টর আছে যে রুগীকে ছাড়ে না কিছু পয়সা টয়সা পাবে বলে। তো আমার মনে হয় যে এটা একেবারে ভুল চিন্তাভাবনা। অনেকেই আছে যে জ্যোতিষ শিখছেন যারা, তারা আপনাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে সবাই চেষ্টা করবেন, কারণ আপনাদের কাছে কখন আসে একটা মানুষ, যখন একটা মানুষ সে গতিবিধিহীন হয়ে পড়ে তখনই না আপনাদের কাছে আসবে। আপনারা তাদেরকে পরামর্শ দেবেন, তারপরে যদি সেখান থেকে যদি আপনার যে পরামর্শ সেটা যদি প্রকৃত পরামর্শ না হয়, তাহলে আপনারা তার পরবর্তী যে জ্ঞানী তার কাছে পাঠিয়ে দেবেন। তার পরবর্তী জ্ঞানীও যদি সেটা যদি না পারে, অর্থাৎ একটা মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনারা সলিউশন না করতে পারবেন, শেষ যে জায়গাটা আপনাদের আস্থার যে জায়গাটা সেটা হচ্ছে আপনাদের গুরুকুল। সুতরাং এই গুরুকুলের কাছ থেকে যদি আপনারা পরামর্শ নেন, দেখবেন যে হয়তো সে তার সমস্যার সমাধান পেয়ে গেছে। তো একটুখানি আগে আমি কয়েকটা বক্তব্য শুনছি, কেউ হয়তো এই কোচিং থেকে বলছিলেন যে এটা একাডেমিতে পরিণত করবেন, কিন্তু আমার তো মনে হয় যে একাডেমিতে একটা নির্দিষ্ট সীমাপন্ত থাকে আর কি। তাকে স্প্রেড করতে গেলে অনেক অনেক দেশ থেকে বিদেশ থেকে প্রদেশ, বিভিন্ন দেশে এটা পক্ষান্তর করা যায়। কিন্তু আমাদের গুরু কেসি পাল, উনি আসলে কি একাডেমির মতন একজন ব্যক্তি বলে মনে হয় আপনাদের কাছে?
উনি কি কোনো কোচিংয়ের শিক্ষক বলে মনে হয় আপনাদের কাছে? উনি কি খুব সাধারণ মানুষ বলে মনে হয় আপনাদের কাছে? না, এটা ঠিক। একজন লোক বলছেন 100 বছরে এমন একজন লোক আসে, কিন্তু আমার যেটা মনে হয়, মানে আমার ছোট অভিজ্ঞতা থেকে, আমার দর্শন থেকে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আত্মশুদ্ধ ব্যক্তি ছাড়া কোনো মানুষই কিন্তু মানুষ নয়। আমার দৃষ্টিতে দেখা যদি আত্মশুদ্ধ একজন যদি কোনো মানুষ আমি দেখে থাকি, সেটা হচ্ছে ডক্টর কেসি পাল। আপনারা কি একমত সবাই? একটু হাতে তালি দেন তোমার জন্যে। আমরা কি সবাই গুরুর সাথে থাকছি তাহলে সবসময়? তাহলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি চাই যে আমার এসে এখানে খুব ভালো লাগলো আর কি, কারণ আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, ভেরি সরি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সবাইকে দেখে খুব ভালো লাগছে এখানে, এবং সবাই খুব আগ্রহী, এবং গুরুগৃহে এসে সবার যে হাসি মুখটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই ভালো লাগছে অনেকদিন পরে, যে এক জায়গায় অনেক লোকজন দেখছি একসাথে। আর গুরু প্রেম যে কী জিনিস সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের তরিতে বাসনা থাকতে হবে, আর বাসনা থাকলে আমরা গুরুগৃহে সবসময় আমরা অনুগ্রহ পাবো। আর আজ যতটুকু সম্মানিত হতে পারছি এটা আমার জীবনের জন্যে হয়তো বড় একটা প্রাপ্তি, এবং তার কাছ থেকে যে ধরনের সহযোগিতা, যে ধরনের সুযোগ সুবিধা আমি পেয়ে থাকি, এটা অনেক আগ্রহের। তো আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যারা শিক্ষার্থী তাদের জন্য আমার একটা ছোট একটা সাজেশন থাকবে শেষ পর্যন্ত। সেটা হচ্ছে যে শিক্ষা কিন্তু শুধুমাত্র শিক্ষার জন্যে না। যদি কেউ মনে করেন শিখে আমি একটা সার্টিফিকেট পেয়ে গেলাম, আমি আজ থেকে জ্যোতিষ, অ্যাবসোলুটলি নট, অ্যাবসোলুটলি নট। আমি হয়তো আমার শিক্ষা জীবনে, আমি জানি আমার সাথে অনেক বড় ভাই আছে, পড়ে থাকবেন, রিডিং ফর প্লেজার নামে একটা গল্প হয়তো পড়ে থাকবেন, এটা এল.এস. স্ট্রংয়ের লেখা। কেউ যদি আনন্দের জন্যে, বিনোদনের জন্যে এবং উপকারের জন্যে যদি নিজেকে নিবেদন না করতে পারে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য হতেই পারে না। হতে পারে কি? কোনোভাবে হতে পারে না। সুতরাং আপনারা আনন্দ সহকারে এবং জানার সাথে এবং উপকারের সাথে এবং নিজেকে একটা প্রকৃত মানুষ তৈরি করে নেওয়ার ক্ষেত্রে যা যা করণীয় সেটা সেইভাবে যদি নিজেকে যদি প্রতিষ্ঠা করতে পারেন, এবং আপনারা কিন্তু এক একজন জ্যোতিষ যে বিদ্যা শিখছেন তারা কিন্তু শুধুমাত্র নামে কাগজে কলমে একজন জ্যোতিষ নয়। তারা কি? তারা হচ্ছে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, এমনকি দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত এক একটা প্রতিষ্ঠান। কি নিজেদেরকে প্রতিষ্ঠান মনে হয় না? হওয়া উচিত না? নাকি জ্যোতিষ মনে করতেছেন আপনারা নিজেদেরকে? নো, সবাই এক একটা প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের গুরুকে ডক্টর কেসি পাল। আরেকবার তালি তার জন্যে। ধন্যবাদ এভরিবডি। অসংখ্য ধন্যবাদ শ্রী কিশোরী মন চক্রবর্তী মহোদয়কে। শিক্ষাকল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ, এই 6 প্রকার বেদবিদ্যা, এই বেদবিদ্যা আজকে পূর্ণ হচ্ছে। আমাদের উপস্থিত যেই সম্মানিত অতিথিবৃন্দ আছে এবং যা বিদগ্ধ যারা বক্তব্য রাখছেন তাদের মাধ্যমে আমরা সেই 6 প্রকার বিদ্যাই পাচ্ছি। আর যখনই 6 প্রকার বিদ্যার মিলন ঘটে তখনই বেদবিদ্যা বলা হয় সেটাকে। জ্যোতিষশাস্ত্র বেদের একটি অঙ্গ বিভাগ, ষড়বেদাঙ্গের এক পঞ্চম বেদাঙ্গ হচ্ছে জ্যোতিষ। তো সেই বেদাঙ্গের চর্চা হচ্ছে, বেদের চর্চা হচ্ছে। তো যেখানে বেদের চর্চা হয় সেখানেই সবার মধ্যে জ্ঞান তরঙ্গ আকারে প্রবাহিত হয়। তো আমরা সবাই আজকে এখান থেকে জ্ঞান সংগ্রহ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার অমিত মঙ্গলম দাদাকে। দক্ষিণ এশিয়ার প্রখ্যাত জ্যোতিষবিদ, জ্যোতিষ সম্রাট, প্রখ্যাত হস্তরেখাবিদ ডাক্তার কেসি পাল দাদার স্যারের নিজ হাতে অনেক অক্লান্ত পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠিত এই সনাতন অ্যাস্ট্রো কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকে গুরুগৃহ জ্যোতিষ শিক্ষালোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে পেরে আমি সবার প্রতি কৃতজ্ঞ। উপস্থিত সবাইকে প্রণাম। আসলে আমি কখনোই সুবক্তা না, আর আজকের অনুষ্ঠানে যারা বক্তব্য দিয়েছেন এদের বক্তব্য এত মনোমুগ্ধকরভাবে শুনেছি, আজকের বিষয়টা এত সুন্দরভাবে ওনারা বিশ্লেষণ করেছে। তারপরে এখানে আমার মতো ক্ষুদ্র মানুষের আর কি আলোচনা থাকতে পারে। যাই হোক, আমি আমার নিজের জীবন থেকে একটা মানে আমার সাথে
গুরুদেবের কিভাবে পরিচয় বা আমি কেন এত অ্যাস্ট্রোলজির প্রতি এতটা অ্যাফিনিটি আমার, এই বিষয়ে একটু ছোট গল্প করি। 2014 সালে প্রথম আমি গুরুদেবের সান্নিধ্য পাই। এরপর তখন আমি ছোট মানুষ, তারপরও একটু বিপদে পড়ে আমি বিভিন্ন দিকে বিভিন্ন পথ খুঁজতেছিলাম। তো যে পথেই যাই সেই পথেই দেখি বিপদ বেশি। আমি নিজের মতো করে চেষ্টা করতে থাকি, কিন্তু এরপর যখন গুরুদেবের সান্নিধ্য পাই, ওনার দেখানো পথে যখন চলা শুরু করি, আমি অনেক দ্রুত সেই বিপদ থেকে উতরায় যাই। এরপর আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করি, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন দিকে বিভিন্ন পদক্ষেপ নিতে যাই, কিন্তু আমি যেই পদক্ষেপ নিতে যাই আমার কাজ আরও বেড়ে যায়। পরে লাস্টে আমার গুরুদেবের কথা মনে হয়, আমি একটু গুরুর কাছে যাই, একটু শুনে আসি গুরুদেব কি বলেন। গুরুর কাছে আসলে গুরুদেব দেখে শুনে উনি যেভাবে আমাকে যে রাস্তা দেখায় আমি সর্বোচ্চ দিয়ে ওই রাস্তা দিয়ে চলার চেষ্টা করছি। ইভেন আমার চাকরি সিলেকশনের ক্ষেত্রে পর্যন্ত আমি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছি, গুরুদেব আমি কি বিসিএস দেবো না আমি পিজিতে ঢুকবো? গুরুদেব বলে আপনি পিজিতে যান, এটাই আপনার জন্য ভালো হবে। এবং আমি চেষ্টা করছি এবং এটা গুরুদেব আমাকে বলছে এটা আপনার হবেই হবে, এবং হয়েছে। এবং গুরুদেব আমার চলার রাস্তাটাকে অনেক ইজি করে দিছে। এবং আমিও আশা করব, প্রার্থনা করব আপনারা গুরুদেব আমাদেরকে যেভাবে শিখায়, গুরুদেবের আলোয় যেন আমরা আলোকিত হয়ে আমরাও মানুষদেরকে আলোকিত করতে পারি। আমরা সর্বোচ্চ সেই চেষ্টাটা করব। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ডাক্তার অমিত মঙ্গলম মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শ্রী বলরাম দাস। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। অধ্যকার সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত গুরুগৃহে জ্যোতিষ শিক্ষালোচনা ও সংবর্ধনায় সকল গুরুর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এবং যারা এখানে আছেন শিক্ষার্থী সকলের প্রতি আমার নমস্কার। আমি আসলে মূলত বক্তা না, আমি একজন শ্রোতা হিসেবেই বলবো যে গুরুদেব হলো ঈশ্বরের পরে হলো গুরুদেবের স্থান, সেই স্থানটা যেন সকলের থাকে সেই শুভকামনা করে সকলের প্রতি বিদায় নিচ্ছি। নমস্কার। ধন্যবাদ শ্রী বলরাম দাস মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট সাধন কুমার বণিক। আমি ওনাকে ওনার মূল্য বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে নমস্কার। আমি লিখিত বক্তব্য দেব। সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার কর্তৃক আজকের মহতি অনুষ্ঠানের আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেশিপাল স্যার মহোদয়কে প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে অ্যাস্ট্রোলজি প্রতিষ্ঠানের সহৃদয় জ্যোতিষ রত্ন ভাই বোনদের প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর শাহাবুদ্দিন স্যার মহোদয়কে। সনাতন অ্যাস্ট্রোলজি সেন্টারে শিক্ষা গ্রহণ করতে এসে বিশেষভাবে জ্ঞাত হলাম অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যা কোনো সাধারণ শিক্ষা নয়, বরং এটা গভীরতা ব্যাপক, যা আজকে জ্যোতিষবিদ্যার ভিতর না ঢুকলে এটা সহজে অনুধাবন করতে পারতাম না। আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে মুনি ঋষি, সাধু সন্ত, পীর দরবেশ ও বুজুর্গ ব্যক্তিগণ এই জ্যোতিষচর্চার মাধ্যমে মানবজাতি ও সমাজের কল্যাণ সাধন করে গেছেন, যা আমাদের শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেশিপাল স্যার ও আমাদের সুহৃদয় সহপাঠী জ্যোতিষরত্নগণ জ্যোতিষচর্চার মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করে যাচ্ছেন। ভাগ্য বিধাতার হাতে। হস্তরেখায় ও জন্মকুণ্ডলিতে ভাগ্যরেখা ভালো না হয় তাহলে চেষ্টা করলে কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো? ঈশ্বর কি আমাদের ভালো ভাগ্য দিবেন? এটা আমার বিনীত প্রশ্ন। আর শ্রদ্ধেয় গুরুজি ও এই মহতী অনুষ্ঠানের আগত জ্যোতিষরত্নগণের কাছে আমার আরেকটি প্রশ্ন, মানুষের কর্ম অনুযায়ী ভাগ্যরেখা রচিত হয় নাকি ভাগ্যরেখা অনুযায়ী মানুষ কর্ম করে এগিয়ে যায় বা পিছিয়ে যায় বা জীবন পরিচালিত করে? এই মহতী অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সবিনয় প্রার্থনা করছি। নমস্কার। ধন্যবাদ অ্যাডভোকেট সাধন কুমার বণিক মহোদয়কে তার প্রশ্ন নিয়ে বক্তব্য প্রদান করার জন্য।
উপস্থিত শ্রুতিমণ্ডলী, আমাদের মাঝে অনেক বিদগ্ধজন উপস্থিত আছেন। আমরা একে একে সবার কথা শুনেছি। আমাদের হাউস মনে হচ্ছে যে আজকে জ্ঞান চর্চা উদ্ভাসিত হয়ে যাচ্ছে। তো এখন প্রায় 2টা বাজে, আমরা মধ্যাহ্ন বিরতিতে যাব। শুক্র বুধ শনি, না শুক্র বুধ সোম, এর সাথে কিন্তু এই 4টি মিলবে না। এবার আপনার আজকের দিনে আপনি ভালো সময়টা কিভাবে বের করবেন? আজকের কী বার? শুক্রবার। তাহলে আজকের শুক্রবারে সোমবারে কয় মিনিট বললাম? 18 মিনিট। সকালে যখন সূর্য উঠবে আপনি ওখান থেকে 18 মিনিট নেবেন। 18 মিনিট পর্যন্ত আপনার শুভ সময় চলবে। এরপরে যে সময়টা আসবে 2 ঘন্টা পর্যন্ত, মানে সকাল আজকে 6:40 সূর্য উদয় হয়েছে, 8:40 পর্যন্ত। এর আগে যখন সূর্য উদয়ের সময় ওই 18 মিনিটই শুভ হবে, আর এই যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা কিন্তু অশুভ হবে। এই সময় আপনি যে কোনো কাজে কর্মে গেলে আপনার বাধা বিপত্তি অবশ্যই আসবে। আপনারা এটা পরীক্ষা করে দেখবেন। প্রতি 2 ঘন্টা অন্তর শুক্রবার, বুধবার, সোমবারের আধা ঘন্টা সময় পাবেন এই সূর্য থেকে। এই 2 ঘন্টা পর পরে আধা ঘন্টা সময় ভালো সময় আসবে, হ্যাঁ। আর 1.5 ঘন্টা কিন্তু খারাপ সময় আসবে। আর শনিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 1.5 ঘন্টা শুভ সময় পাবেন, আধা ঘন্টা অশুভ সময় পাবেন। তাই এই শুভ সময় অশুভ সময়গুলো আপনারা ভালো করে দেখে যাবেন, দেখবেন আপনাদের কাজে সফলতা হবে। এটা আমার পরীক্ষিত এবং আমি নিজেও এইভাবে চলাফেরা করি। হ্যাঁ, বা লিখিত আকারে আছে কিনা আপনার এই টপিকগুলা? লিখিত আকারে প্রয়োজন হলে আমরা যদি চাই তাহলে কি আপনি এটা দিতে এগ্রি আছেন? দেওয়া যাবে, সেটা বলেন। আমি সবাইকে দেবো, সনাতন অ্যাস্ট্রোলজি। আচ্ছা ঠিক আছে, সবাইকে একটা ঠিক আকারে দিব, এটা বলেন। বলেন বলেন। দেবো তো, সবাইকে আমি দেবো। অসংখ্য ধন্যবাদ সারদা শাস্ত্রে পারঙ্গম বিশুদ্ধ সনাতন পঞ্জিকার প্রধান গণক শ্রী গোবিন্দলাল মণ্ডল মহোদয়কে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা এই পর্যায়ে বক্তব্য চলে যাচ্ছি আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষ শিক্ষা বেচে শিক্ষার্থীদের মাঝে। প্রথমে বক্তব্য নিয়ে আসবেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা কীভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সমৃদ্ধ করবেন, একজন শিক্ষার্থী হিসেবে সেই অনুভূতি ব্যক্ত করবেন। সবাইকে আমার সালাম এবং নমস্কার। আমি চাই অ্যাস্ট্রোলজার, মানে সবাই আমরা অ্যাস্ট্রোলজার ঠিক আছে, বাট অ্যাস্ট্রোলজার হইলে চলবে না, আমাদের এইটার গভীরে যাইতে হবে। আর আমাদের কেসিপাল স্যার যা আমাদের শিখাইছে, এটা মানুষ কল্যাণে আমরা এটা মানে সমৃদ্ধিভাবে ছড়াই দিব। আর কিছু বললাম না, এখানেই শেষ করলাম। আমাদের স্যারকে অশেষ ধন্যবাদ, আমাদের এত বড় প্রতিষ্ঠানটা অর্জন করাইছে আমাকে, সেজন্য ধন্যবাদ রাজিয়া সুলতানা। আমরা যেহেতু উচ্চতর শিক্ষা বেছে পড়াশোনা করছি, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রতি আমাদের একটি দায়িত্ব আছে সিনিয়র সদস্য হিসাবে। তো এই ব্যাপারে কথা বলতে আসবেন শ্রী মানস রায়। মানস রায় আসুন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনার কাছ থেকে কি পাবে? সবাইকে কথা বলতে হবে, মনে মনে প্রস্তুতি নিয়ে রাখুন। কি দিবেন সনাতনকে? উপস্থিত সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্তৃক আয়োজিত গুরুগৃহে জ্যোতিষ শিক্ষা আলোচনা ও সম্বোধনা অনুষ্ঠানের আমাদের অনুষ্ঠানের প্রধান মধ্যমণিবা এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুধু দেশ থেকে দেশান্তরে না, এই পৃথিবীর মধ্যে আমাদের বলা যায়, আমি মনে করি আমাদের বর্তমান সময়ে জ্যোতিষ জগতের একটি উজ্জ্বলতম নক্ষত্র আমাদের শ্রদ্ধেয় ডক্টর কেসি পাল স্যার মহোদয়, যার সমতুল্য অন্যজনের সাথে আমরা যে মানে
পর্যালোচনা করি তো আমার পক্ষে আমি মনে করি আমার মানে ভুলে হয়ে যাবে। তো স্যার যতটুকু মানে আমার সম্পর্কে কথা বললো ততটুকু মানে আমি বড় মাপের মানুষ না, কিন্তু আমি দেখতে সেগুন কাঠ, যখন আমাকে ফ্রাই করতে যাবেন তখন আমি পেঁপে গাছের কাঠ, ততটুকু আমার বিষয়টা। কিন্তু আমি কথা বলতে ভালোবাসি কিন্তু কথা গুছাতে পারি না, অনেক কথা এসে যাবে কিন্তু নিজের গুণে করবেন ক্ষমা। হ্যাঁ, আমি স্যার যেটা বলছেন ভগবানের কৃপা, গুরুদেবের আশীর্বাদ বা আপনাদের শ্রবণের আশীর্বাদ, আমি এখানে আমরা বর্তমান সময়ে আমি এখানে একটা কবিতা রচনা করতে পারবো। যা হোক, এটা আমার প্রতিভা শক্তি আছে। তা যা হোক, স্যার যেটা গতকালকে আমি পোস্টটা আমি সম্ভবত সন্ধ্যা 11টা মিনিটে একটা ছাড়ছি আমি, যখন আমি হোটেলে উঠি এই খুলনার মধ্যে, তখন যা কি মনের আবেগে হলো না, কারণ সাথে হলো না, আমার ভুল ত্রুটির মাধ্যমে হলো, আমি কবিতার মাঠে শুয়ে শুয়ে লিখলাম। লেখার পরে প্রায় আনুমানিক 20 থেকে 22 লাইন হয়ে যাবে, ওর নিচে না। আমি দেখলাম আমাকে ভুলভাল পাগল মানুষ। দেখার পরে পড়তেছি, আমি সম্ভবত জানি না, স্যার মনে হয় লক্ষ্য করছেন অবশ্যই, তা না ছাড়া এইখানে মানে কথাটা লক্ষ্য করতেন না। তো যাও, আমার যদি স্যার এই কবিতাটা মানে লিখতে বা রচনা করতে কোনো ভুল হয়ে যায় বা আপনার মনে আমি দুঃখ দিই, তাহলে আমি যাবো মানে কবিতা লিখছি বা লেখালেখি করি, বলা যায় মানে 200-র অধিক হয়ে যাবে, কিন্তু আমি মানে মানুষের সামনে তুলে দিতে পারি না বা মানুষ আমাকে সেরকম ভাবে না। তো যাও, যেটা বলা যায় চারণ কবি আমাদের গ্রাম্য ভাষায়, আমি গ্রামে বসবাস করি, মাটি কাজ করি, খেটে খাই বলা যায়। তারপর আমি এই পর্যায়ে আপনাদের মাঝে আজকে আসি, এটা সবই আমার গুরুদেবের ইচ্ছা বা আশীর্বাদ বা আমার মা বাবার আশীর্বাদ, তাছাড়া আমি এখানে আসতে পারতাম না। তা যাই হোক, আমি এটা কবিতাটা কালকে একটু মানে মনের আবেগে নিচ্ছি। আর আমাদের বলা যায় আমার জীবনের প্রথম সফর মানে দূর দূরান্তে, আমি কিন্তু ঠাকুরার মানুষ, আমার বিভাগীয় স্থান হচ্ছে রংপুরে, আমি রংপুরে কখনো যাইনি, জীবনে যাইনি, এই হচ্ছে কথা। শুরু করতেছি। মায়াবাদী মানবশাস্ত্রী মানে আপন আপন ব্যবহারে এই সংসারের ভবের মাঝে কেউ তো কারো নয়, অর্থের জমাট বেঁধেছে যারা, তারাই তো সমাজের দেবতা রূপে পূজিত হয়। নরজীবকে তুচ্ছ মানে তাদের ভগবান মানি, মানব সভ্যতার এই কূটনীতি। দিন দরিদ্র পথিক যারা, মানব সমাজের অবহেলিত বঞ্চিত তারাই, এ কেমন মানব সভ্যতার মানব সমাজ হয়। ভেবে দেখো মনে সংসারের মায়ার বাঁধন কেউ তো কারো নয়। আবার চলে গেল দাদা নানটা। আচ্ছা যাই হোক, এই সংসার মায়ের বাঁধন কেউ তো কারণ নয়, ভাতা ভগ্নী বান্ধব পরিজন গুরুতুল্য সমাজন। কিন্তু আমি মনে করি স্যারকে এখানে একটু আমি আঘাত দিয়েছি, গুরুতুল্য যখন আমি কথাটা গুরুতুল্য সমাজন কেমনে বুঝিব মানে কেমনে বুঝিবে মনোবিধি, মন্ত্রের পীড়া নিঃস্বার্থ চরিতার্থ করতে সবাই ঘুরেছে দেশ থেকে দেশান্তরে। শাখা রূপে আবির্ভূত ভগবান সমতুল্য শ্রেণীর পিতা মাতা, তাই বুঝে কেবল সন্তানের মনের বিধি পীড়া। হঠাৎ জাগলো হিয়ার পুরনো বিধি মায়ের সন্তানটি আজ হইয়াছে মানব সমাজের বিধি। এই মনোবিধি কেমনে ঘুচিবে পরিত্রাণ পাইবার আসে দেশ হইতে দেশান্তরে, কিন্তু কথায় পাইলাম না এই বিধির উপাসনের নীতি। হায় রে মায়ার দুনিয়ার সুজনের সঙ্গ ছাড়ি, কুসঙ্গের সঙ্গ ধরি, আসল ধর্ম সবে হারিয়ে এখন মানব সমাজে হয়েছি বিধি পীড়া। এইটাই আমার কবিতা, সবার শ্রণে আমার। হ্যাঁ, তখন কী করলাম, আমি এ যাবৎ যা কিছু মানে গ্রামের মানুষ হিসাবে অনেক কিছু মানে কাজে অভিজ্ঞতা আছে, আপনাদের বিল্ডিংয়ের কাজ যেটা আজের কাজ বলে, এবং কি সার্ভেয়ার মানে আমিনশিপ, এবং কি মানে কৃষিকাজ তো বলাই লাগবে না। তো যাও, তখন কী করলাম, 18 খুবই শুরু হয়েছিল, 19-21 গেলাম আজমিস্ত্রির কাজে যোগালি করতে, গেছে আমার পক্ষে ভালো হয়েছে। বিশ্বজেলা 5 নম্বর, সবার আমি ছাত্র, যে কোনো কাজকে অবহেলা করা যাবে না, এটা একটা শিক্ষা। আমি এখন যে প্রান্তে যাই, আমি আজের কাজে আমাকে কোনো ব্যক্তি ঠেকাতে পারবে না, যোগালি থেকে মিস্ত্রি পর্যন্ত। কিন্তু এখানে গেছি, কিছু টাকা ইনকাম করলাম, কী করবো, আমার তো নেশা, এটা হারমোনিয়াম কিনতে হবে, আমাকে গান শিখতে হবে। যে বাড়িতে কাজ করছি এই মানে একটু মানে আমাদের মুসলিম স্বজাতির মানুষ, আমাদের পার্শ্ববর্তী এলাকা, এই ছেলেটা থাকে গাইবান্ধায়, ছোটো থেকে গান শিখছেন, এখন বড় হয়েছেন, মেট্রিক পরীক্ষার মানে সময় বসি তখন ছিলেন, তখন মানে বাড়ি থেকে মানে গান মানে করতে দেয় না। তখন আমি বললাম, ভাইয়া আপনার হারমোনিয়ামটা আছে, আমাকে দেন, আমি একটু চর্চা করব।
কথা নিয়ে যান, আমার চাষি হবে মানে আমার ভাইটা নিয়ে যান। নেওয়ার পরে আমি হারনিয়মটা নিলাম, নেওয়ার পরে বাড়িতে আনলাম। সবাই তো আগে তুই কি বাউল হবো নাকি, হ্যাঁ যাবো আমাদের গ্রামের বাসায়, আচ্ছা দেখা যাক। নেওয়ার উদ্দেশ্য আমার এটাই, মানে যেখানে একটু মানে কোনো সময় এমন হয়ে যায় না নিজের মধ্যে একটু মনোভাবটা মনে হয়, তখন আমি হারনিয়মে বসি, সুর টুর দিই, তখন তাকে একটু মানে গান টান একটু করি। তো যাও আমি চর্চায় আসি। আর বেশিরভাগে আমাদের ধর্মীয় কীর্তন যেটা বলা যায়, বর্তমানে বৈষ্ণব পদাবলী বলেন আর আমাদের সংকীর্তন বলেন, এইটা আর কি আমি বেশি চর্চা করি। আর মাঝে মধ্যে তো মানে পাগলা মানুষের মন যা চায়। আসলে অত্যন্ত সরল মনের মানুষ আমাদের মানস রায় শাস্ত্রী, খুব সুন্দর কথা বললেন, আমাদেরকে হৃদয় ছুঁয়ে দিলেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি তন্নি হালদার। উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুরুদেব ডক্টর কেসি পাল স্যারের চরণে আমার বিনম্র শ্রদ্ধাযুক্ত প্রণাম রইল এবং সহকারী শিক্ষকবৃন্দের চরণে প্রণাম রইল। উপস্থিত সবার চরণে, সকলেই যেহেতু আমার থেকে শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং সকলে বয়সের তুলনায় অনেকটাও বড়, তো সবার চরণে আমার বিনম্র শ্রদ্ধাযুক্ত প্রণাম রইল। আসলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমি স্যারের সাহচর্যে এই শিক্ষা লাভ করতে পারে নিজেকে ধন্য মনে করি এবং জানি না কতটুকু শিখতে পেরেছি। আমি আশা রাখি গুরুদেবের ছত্রছায়ায় থাকলে অবশ্যই ভবিষ্যতে একজন ভালো জ্যোতিষ হতে পারবো, যদি গুরুদেব কৃপা করে। শুধু আমি না, আমার সহ সুহৃদ যারা রয়েছে তারা সকলেই পারবে এবং তারা, আমি সর্বকনিষ্ঠ এবং সকলেই আমার থেকে বয়সের তুলনায় বেশ বড় এবং তারা জানে জ্ঞানী গুণী স্বজন। আমি সেভাবে কিছুই তাদের মতো করে এখনও পারি না, তবে চেষ্টা করি। আশা করছি গুরুদেবের কৃপা থাকলে, মা সরস্বতীর কৃপা থাকলে অবশ্যই আমি পারবো এবং এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নাম উজ্জ্বল করতে পারবো এবং এই কোচিং সেন্টার না একটা একাডেমি হিসেবে ভবিষ্যতে দেখতে চাই এবং এজন্য গুরুদেবকে যদি আমাদের কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা সকলে সেই সাহায্য সহযোগিতা করার জন্য সর্বদা সচেষ্ট থাকব এবং সকলকে আমি নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।